দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে রয়েছে নাগরিক পার্টির গাড়ি বহর, অপর প্রান্তে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীগণ কিন্তু রয়েছেন, তারা কিন্তু এক পাশ থেকে ইট পাটকেল ছুটছেন। এদিকে সন্ধ্যার আগে যমুনায় গৃহবন্দী হলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে পদত্যাগের চাপ, গণধোলাই খেল নাহিদ ইসলাম, কুকুরের মতো পিটালো নাহিদকে। একদম এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এরকম গুইনা 6 থেকে 7টা থাপড় মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক গদা নাহিদকে। গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব। এই ভদ্রলোক নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন, চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন। ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে, ডক্টর ইউনূসের পতন অনিবার্য। এখন ডক্টর ইউনূসের কাছে অপশন 3টে আছে। সাম্প্রতিক সময়ে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড, গোপালগঞ্জ ট্র্যাজেডি এবং গত 3 দিন আগে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশ এক প্রকার তোলপাড়। এই তোলপাড়ের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকার পাল্টা বৈঠক করছে। তারপরে অবস্থা বেগতিক। বেসামাল রাজনৈতিক দলগুলো বলছে যে সরকার তোমরা চালিয়ে যাও, তোমাদেরকে আমরা সহযোগিতা করব, কিন্তু সত্যিকার অর্থে বেসামাল অবস্থা, বেগতিক অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগেই থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। প্রথমে যে ভিডিওটা দেখলেন আপনারা, দৌড়ানোর ভিডিও, কয়েকজন সামনে দৌড়াচ্ছিল, এটা কারা জানেন? বাংলাদেশ জাতীয় চিলড্রেন পার্টি এনসিপির মাননীয় আহ্বায়ক জনাব গোপাল ভাঁড় গদা নাহিদ। তো গদা নাহিদকে গতকাল উত্তম মধ্যম দিয়েছে শাহবাগ আন্দোলনরত শিক্ষার্থীরা। সারাদিন সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে শিক্ষার্থীদেরকে পিটিয়ে রাতে গিয়েছিল হিরো সাজার জন্য, হিরোইজম দেখানোর জন্য। মানে মানে বলে না যে চুরে বলে চুরি কর আর গেরস্থরে বলে সামাল দে, প্রহরা দে, ঠিক তেমনটাই। মানে পুলিশ সেনাবাহিনীকে পিটাইছে, আবার সন্ধ্যার পর সাধারণ শিক্ষার্থীদেরকে ভালোবাসা দিতে গিয়ে একদম উত্তম মধ্যম খাইছে। একটা ভিডিও দেখবেন, দেখেন। একদম এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এই গালে একটা, এরকম গুইনা 6 থেকে 7টা থাপড় মারছে গালে এনসিপির মাননীয় আহ্বায়ক, আগামীর প্রধানমন্ত্রী জনাব নাহিদ ইসলাম উর্ফে গদা নাহিদ, উর্ফে গোপাল ভাঁড় নাহিদ, উর্ফে পেট মোটা নাহিদ। প্রিয় দর্শক, এরা নাকি করবে দেশ শাসন, এ নাকি হবে দেশের প্রধানমন্ত্রী। এরা নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হয়ে সংসদে সরকার গঠন করবে। সেটাই বলেছিল গত কয়েকদিন পূর্বে নাসিরউদ্দিন পাটোয়ারি। আবার গতকালকে কুমিল্লার সমাবেশে একই কথা বলেছে ডারবি নাসির, আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠন হবে। তো ভাইয়া, তুমি কি দিয়ে সরকার গঠন করবা ভাইয়া? তোমার কয়জন লোক আছে ভাইয়া? এরকম বাটপার নেতা আওয়ামী লীগেও কিছু ছিল। কর্মীর জায়গায় কর্মী নাই, নেতার জায়গায় নেতার ঠিক নাই। মানে 10টা 5টা কর্মী নিয়ে মানে হাতের মধ্যে মাইক্রোফোন পাইলে একদম লম্বা লম্বা বক্তব্য দিয়ে ফাটায় ফেলতো, ছিঁড়ে ফেলতো, এটা করবো সেটা করবো, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। আওয়ামী লীগের মধ্যে এরকম বাটপার কিছু নেতা ছিল। এমনটা নেতা বিএনপির মধ্যে কিন্তু আছে। ভাইলেন না যে বিএনপির মধ্যে নাই, বিএনপির মধ্যেও আছে। মাইক্রোফোন হাতে পাইলে ছিঁড়ে ফেলবো, খেয়ে ফেলবো, কেটে ফেলবো, মেরে ফেলবো, কিন্তু ইউনূসের সামনে গিয়ে খায় মুলার জুস। এইটা হচ্ছে গিয়ে বিএনপির চরিত্র। তো এরাও ঠিক যেই মুহূর্তে আপনার কুমিল্লাতে হাসনাত আব্দুল্লাহ বিশাল বক্তব্য দিচ্ছে, আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই,
জামাত করেন সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না। আপনি বিএনপি হতে পারবেন, আপনি জামাত হতে পারবেন, কিন্তু আপনি আওয়ামী লীগ হতে পারবেন না। মানে আওয়ামী লীগের নাম শুনলেই একটা কষা কষা অবস্থা শুরু হয় এদের মধ্যে। কি একটা অবস্থা ভাই, কি একটা পরিস্থিতি, দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে। এদিকে এক জুলাই যুদ্ধারে মাইরা বাকেট মাকেট ছুড়ে ফেলছে, মুখের স্ট্রাকচার শেপ ম্যাপ একদম এবড়ো বানিয়ে দিছে। এবং পাবনাতে জুলাইয়ের যে শহীদ হয়েছে, মানে মরছে আর কি, বেটিকুলাস প্ল্যানের শিকার হয়েছে 7.6 দিয়া, এদের একটা স্মৃতিসৌধ বানিয়েছিল বা স্মৃতিস্তম্ভ টাইপের একটা কিছু বানিয়েছিল। এটা এই যে মাইলস্টোন ইস্যুতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সরকারের শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে একাধিক ইস্যু নিয়ে, এরা ভেঙে ফেলছে। সারা দেশে গতকাল এই ইস্যুগুলো ঘটেছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় এদের পরিণতি কোথায় গিয়ে ঠেকবে, কোথায় গিয়ে দাঁড়াবে? হাসনাত আব্দুল্লাহ পেছনে 10টা লোক নাই ভাই, কিন্তু কথার মধ্যে ভাই এমন ভাই ভোকাল টিউন ভাই, এমন উচ্চ বাচ্চ বিনিময় করে ভাই মনে হয় দেশটাকে কিনে ফেলছে, মনে হয় দেশের অর্ধেক মালিক হাসনাত সার্জিস গংরা। দর্শক, গতকালকে যে থাপড়গুলো লেগেছে গালে, খেয়েছে নাহিদ ইসলাম, এটা দেখার পর আপনাদের কি অনুভূতি, আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের সেই অনুভূতি, সুপ্ত অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করবেন কমেন্ট বক্সে। আপনাদের জন্য কমেন্ট বক্স তো সবসময় উন্মুক্ত ছিল, আর উন্মুক্ত আছে, কোনো রেস্ট্রিকশন নাই, যা ইচ্ছে তাই বলতে পারেন। আর দেখা যাক আগামী সংসদ নির্বাচন আদৌ হয় কিনা, এবং তারা 400 আসনের মধ্যে 300 আসন পেয়ে জয়যুক্ত হয়ে সংসদে প্রবেশ করে দেশের বাকি টুপকি মারতে পারে কিনা দেখা যাক। আর প্রধান উপদেষ্টা ক্ষণে ক্ষণে নাটক রচনা করেন, কোনো ধরনের সমালোচনা, সরকারের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা তুমুল পর্যায়ে গেলে তিনি বলেন যে আমি আর থাকবো না এই পদে। বারণ করেছে কি? চলে যান, চলে যাওয়ার সময় এসে গেছে। এমন একটা ধারণা সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বেন, না না আপনাকে যেতে দেওয়া হবে না। নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। প্রকাশ্যে এখন কথাগুলো বলতে হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি গত 2-3 দিন ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা, সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে, হৃদয়ে, তার মধ্যে মিনিমাম করে নাড়া দিয়েছে, যায়নি তো? আমি শুধু প্রতিটি ঘন্টা গুলি, 3 দিন হয়ে গেল, 72 ঘন্টা হয়ে গেল। এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার, দেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না। এমন রাজাকে আমরা আর কোথাও, মানে আর কখনো পেয়েছি দেশে? নিজেকে তিনি প্রাসাদ বন্দী করে রেখেছেন, চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন। ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। কোটা সমস্যা আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো 30 জুলাই 5 আগস্ট যেই সরকারের পতন হলো, সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার 4 দিন আগে 30 জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হসপিটালে। তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল, তারপরেও তিনি গিয়েছিলেন। আর এই যে কথিত শান্তিতে বিজয়ী, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি এমন রিস্কের মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত, এখনো পর্যন্ত? জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ মুখ ফসকে একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে উনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। এই স্বাস্থ্য উপদেষ্টা লইয়া আমরা কি করিব? দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে। এসব কথা বলে তো থলের বিড়াল বের হয়ে আসবে। এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়ঙ্কর দুর্ঘটনা, এই বিষয়ে তার কোনো রোল আপনারা দেখেছেন? অর্থাৎ স্বজনপ্রীতি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি, তার উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক যে দুর্নীতির অভিযোগ, সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনার যে চরম ব্যর্থতার পরিচয় আমরা গত 1 বছর ধরে পাচ্ছি। এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করেন। যতই আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করুন না কেন, যতই পরাশক্তিগুলো আপনার পিছিয়ে থাকুক না কেন, মানুষ যখন ফুসে উঠবে তখন কেউই পালানোর পথ খুঁজে পায় না। এবং এই যে হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বললেন, আপনাদের কি মনে হয় যে এগুলো আসলেই তারা বিরোধিতা করছে সরকারের? না, এগুলো নাটকের একটি অংশ। তাদের কখনো কখনো নিরপেক্ষতা দেখাতে হয় যে আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলছি, যখন আবার তার পদত্যাগের প্রসঙ্গ ওঠে এই এনসিপি নেতারা গিয়ে তারা আবার এক ধরনের হুমকি ধামকি দেয়, না পদত্যাগ করা যাবে না, আপনি আসছেন অমুক কাজ করতে, আপনি আসছেন তমুক কাজ করতে, এগুলো শেষ করে যেতে হবে। কি যে এক গেরা করে পড়েছি আমরা দেখছি মানুষ এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে। অন্তত যাদের দিকে আমরা চেয়েছিলাম এতদিন মুখে কুলু পেটেছিলেন, এখন তারা কথা বলছেন। সিপিডির সম্মানিত যে ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ, তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন তা হচ্ছে এরকম: সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই। এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটি সরকার রয়েছে। চরম বাস্তবতা সম্পন্ন একটা কথা। তিনি বলছেন এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। অধ্যাপক দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলছেন আমরা জাতীয় সংকটে পড়েছি। বাইরের দেশে হস্তক্ষেপ, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ক্লাসরুমে ছেলেদের ফিরে না যাওয়া, এইসব সংকট অত্যন্ত ঘনীভূত। অর্থনীতিবিদ মাহা মির্জা, তিনি বলছেন সরকারের সঙ্গে দ্বিমত করলে, এনসিপি নিয়ে কিছু বললেই অভ্যুত্থানের পক্ষে যারা ছিলেন তাদের আক্রমণ করা হচ্ছে। এর প্রতিটি কথাই তো একেবারে স্পষ্ট আমরা দৃশ্যমান দেখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস
যিনি গত 365 দিনে একটি বারের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে একবারের জন্য ট্রু শব্দটি উচ্চারণ করেননি। তিনি শুধু ব্যবসায়ী হতে শেখান, উদ্যোক্তা হিসেবে শেখান। এই ব্যক্তির কাছে আমরা কি আশা করতে পারি? আমরা নিশ্চিত আর বেশি দিন নয়, আর কিছু অল্প দিন থাকলেই দেশে যা ক্ষতি হওয়ার হয়ে যাবে, এই কথা এখন স্পষ্ট করে বলতে হচ্ছে আমাদেরকে, এবং তা প্রমাণিত হচ্ছে। ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে, ডক্টর ইউনূসের পতন অনিবার্য। কিন্তু ডক্টর ইউনূস তার পতন ছাড়াও সম্মানের সহিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে একটি সুন্দর নির্বাচন দিয়ে সরে আসতে পারবে। সে নির্বাচনটা কেমন হতে হবে? সম্মানের সহিত যদি সরে আসতে হয়, সে নির্বাচনটা হতে হবে প্রথমত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে, এবং বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। যারা অপরাধী না, যাদের নামে কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স নেই, তাদেরকে। এবং নির্বাচনের একটা ডেট, ফিক্সড ডেট ঘোষণা করতে হবে। তার আগে বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি এবং যত দল আছে সকল দল নির্বাচনের আগে তাদের প্রচার প্রচারণা কোনো বাধা ছাড়াই করতে পারবে। সেভাবে যদি তিনি করতে পারেন, একটি সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে পারেন, তাহলে পৃথিবীর সকল দেশ থেকেও বাহাবা পাবেন, এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলে বাহাবা দিবে, এবং আওয়ামী লীগের মনে ওনার প্রতি যা ক্ষোভ আছে সকল কিছু চলে যাবে। উনি খুব সুন্দরভাবে সম্মানের সহিত অন্তর্বর্তীকালীন সরকারের পর থেকে বিদায় নিতে পারবেন। এটা যদি না করে, তিনি যদি চিন্তা করে আওয়ামী লীগকে বাইরে রেখে একটি নির্বাচন দিয়ে দিবে গতানুগতিক, সেই নির্বাচনে কিন্তু তিনি বিএনপিকে হইতে কিন্তু নাও দিতে পারে। তিনি জামাত, এনসিপি আর অন্যান্য ইসলামিক দল মিলে যে জোটটা হবে সেই জোটটাকে ওই দিনের ভোট রাতে করে, রাতের ভোট দিনে করে সিস্টেমেটিক ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হয়তো তাদেরকে জিতিয়েও দিতে পারে। তখন কিন্তু দেশের মধ্যে একটা গোলযোগ লেগে যাবে। আর তা না হলে বিএনপি তাদের কেলিবার দিয়ে যদি নির্বাচনে তারা জয়লাভ নিজেদেরকে করিয়ে নিতে পারে, সেটাও একটা ক্রেডিটের বিষয়। কিন্তু এটা সম্মানজনক ভাবে ওই নির্বাচন হলে আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনূস বিদায় নিতে পারবেন। আর তৃতীয় আরেকটা ব্যাপার হতে পারে, ডক্টর ইউনূস নির্বাচন না দিয়ে বাংলাদেশে এনসিপি এবং জামাত আর অন্যান্য দলগুলো দিয়ে আবার ওদের মিলিটেন্ট বাহিনী দিয়ে মব বাংলাদেশে চালু রাখবে, এবং নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন ধরনের গন্ডগোল বাংলাদেশে লাগিয়ে দিয়ে বাংলাদেশের পরিস্থিতি খারাপ করে তোলে, নির্বাচনের পরিবেশ রাখবে না। যতদিন পর্যন্ত এনসিপি, জামাত বাংলাদেশে অনেক বড় দলে উঠবে না এবং শক্তিশালী দলরূপে পরিণত হবে না, আর ডক্টর ইউনূস যতদিন বেঁচে আছে ততদিন ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে। এই চিন্তাও যদি থাকে, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের সাথে বিএনপি একটা ক্লাশ সৃষ্টি হবে। শেষ পর্যন্ত যতই ধৈর্য ধরুক, আওয়ামী লীগের একটা ক্লাশ সৃষ্টি হবে। তখন কিন্তু পতন 100% অনিবার্য হয়ে যাবে। কিন্তু তারপরও ক্লাসটা অনেক লং টাইম ধরে চলতে পারে। এখন ডক্টর ইউনূসের কাছে অপশন 3টে আছে। তিনি কি প্রথম অপশন চুজ করবেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং অন্যান্য সকল দল মিলে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তার সম্মান ধরে রেখে বিশ্বের কাছে ভাবা পাবেন, নাকি দ্বিতীয় অপশন চুজ করবেন, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ রেখে এবং নিবন্ধন বাতিল করে একটি নির্বাচন দিয়ে সেটাতে বিএনপিকে জিততে না দিয়ে জামাত এবং এনসিপি এবং অন্যান্য ইসলামিক দল জোটকে জিতিয়ে দিবেন। আর তৃতীয় অপশন হচ্ছে, তিনি জানে তার একটা রিস্ক আছে পতন অনিবার্য, এবং হয়তো বিদেশে পালিয়ে না যেতে পারে, শেষ বয়সে গাদ্দাফির মতো অবস্থা হতে পারে, গণতলায় মারাও যেতে পারে। সেটাকে চুজ করবেন জামাত এবং এনসিপি কে আরো বেশি শক্তিশালী করার জন্য, বাংলাদেশে মব ভায়োলেন্স তৈরি করে রেখে বাংলাদেশে নির্বাচনের পরিস্থিতি না ক্রিয়েট করে উনি আমৃত্যু ক্ষমতায় থাকার চেষ্টা করবেন। বাকিটা ডক্টর ইউনূসের হাতে। তিনি কি তার পতন খুব ভয়াবহভাবে করবেন, নাকি সম্মানজনকভাবে বিদায় করবেন, নাকি একটা পাতানো নির্বাচন দিয়ে জামাত, ইসলামী, এনসিপি এবং ইসলামিক দলকে ক্ষমতায় আনবেন? প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। অবস্থা বেগতিক, কোনো দিক দিয়ে দেশের জন্য কোনো সুখবর নেই। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশ এই মুহূর্তে একটা ভয়ানক, ভয়াবহ, দুর্যোগপূর্ণ, সংঘাতপূর্ণ দেশে ইতিমধ্যেই পরিণত হয়ে গেছে। আমরা 1 বছর আগেও এমন সংঘাতপূর্ণ দেশ দেখিনি, আসলে বাংলাদেশকে দেখিনি। আজকে যদি বলেন যে সংঘাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই প্রসঙ্গে সংঘাতময় দেশের কথা যখন মনে হয়, তখন মনে পড়ে যাচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন ইতিমধ্যে বাংলাদেশে কাজ শুরু করেছে। এই কাজ শুরু করেছে, এই জাতিসংঘের এই সংস্থাটি কোথায় কাজ করে? পৃথিবীর বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ 19তম দেশ, বাকি 18টা দেশ, যে দেশগুলো সংঘাতপূর্ণ সেই দেশগুলোতে কাজ করে। তো সেই জায়গায় বাংলাদেশও এখন সংঘাতপূর্ণ দেশের কাতারে পড়ে গেছে। এই কারণে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এখানে কাজ করতে এসছে।
আগামীকাল বা 1 মাস পরে যদি শুনি এই যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন কাজ করতে আসছে, বাংলাদেশের সেনাবাহিনী, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী পৃথিবীতে শান্তি রক্ষায়, জাতিসংঘ মিশনের পক্ষ থেকে শান্তি রক্ষায় ভূমিকা পালন করে। কিন্তু আজকে বাংলাদেশের অবস্থাটা এমন হয়ে গেছে যে বাংলাদেশই হয়তো শান্তিরক্ষী মিশনে, পৃথিবীর দেশে দেশে যে শান্তি রক্ষায় কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের সেই সুযোগ, শান্তিরক্ষা মিশনে কাজ করার সুযোগটাই বন্ধ হয়ে যেতে পারে। অবস্থা সেদিকেই গেছে। বরঞ্চ পৃথিবীর অন্য দেশ থেকে সামরিক বাহিনী জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশে এসে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে, অবস্থা সেদিকে। দেশের সরকার পরিবর্তন হয়েছে। আজকে 2025-এ ভারতীয় প্রভাবে কি আরেকটা পরিবর্তন আসবে বা আসতে পারে? এখন আলটিমেটলি আমাদের কাছে মনে হচ্ছে যে তেমনটাই ঘটতে পারে। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।